চোরাচালান ও আমদানি রপ্তানি আইন লঙ্ঘনের ঘটনায় আটক ও বাজেয়াপ্ত পণ্য শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এর সঙ্গে সরাসরি জড়িত সরকারের রাজস্ব, বৈধ ব্যবসা বাণিজ্যের পরিবেশ এবং দেশের অর্থনীতির স্বার্থ। আটক পণ্য দীর্ঘদিন গুদামে পড়ে থাকলে একদিকে যেমন সংরক্ষণ ব্যয় বাড়ে, অন্যদিকে পণ্যের মান নষ্ট হয়ে সরকারের আর্থিক ক্ষতির ঝুঁকিও তৈরি হয়। আবার সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় এসব পণ্য নিষ্পত্তি করা গেলে সরকারি রাজস্ব আদায়, সম্পদের কার্যকর ব্যবহার এবং এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাবও পড়তে পারে। এই বাস্তবতায় চোরাচালান ও আমদানি রপ্তানি আইন লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্য নিষ্পত্তির ক্ষেত্রে নতুন স্থায়ী আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 17 আগস্ট এনবিআর এর কাস্টমস শাখা থেকে অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্তকৃত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি সংক্রান্ত স্থায়ী আদেশ 2026 জারি করা হয়েছে। নতুন আদেশের মাধ্যমে 2025 সালের 2 জুলাই জারি করা এই সংক্রান্ত আগের স্থায়ী আদেশ বাতিল করা হয়েছে। কাস্টমস আইন 2023 এর ধারা 94 এর সঙ্গে পঠিতব্য ধারা 237 ও 266 এ প্রদত্ত ক্ষমতা বলে নতুন আদেশটি জারি করা হয়েছে। এতে নিলামের পাশাপাশি নির্দিষ্ট শ্রেণীর পণ্য সরকারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট সংস্থার কাছে বিক্রি, হস্তান্তর এবং প্রয়োজন অনুযায়ী ধ্বংসের বিস্তারিত পদ্ধতিও নির্ধারণ করা হয়েছে। সাধারণভাবে নিলামযোগ্য পণ্য বিক্রিতে বোর্ডের প্রবর্তিত ই নিলাম বা লাইভ ই অকশন ব্যবস্থাকে প্রধান পদ্ধতি হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন আদেশ অনুযায়ী কাস্টমস, বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর, কোস্টগার্ড ও আনসার সহ সংশ্লিষ্ট আটককারী কর্তৃপক্ষকে আটক করা পণ্য নিকটস্থ কাস্টমস গুদামে জমা দিতে হবে। সাধারণ পণ্য কাস্টমস গুদামে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং মূল্যবান ধাতু ও বৈদেশিক মুদ্রা সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্তই গ্রহণ করা হবে। পচনশীল পণ্য অফিস সময়ের পরও গ্রহণ করা যাবে। পণ্য জমা দেওয়ার সময় আটককারী কর্তৃপক্ষকে 3 প্রস্থ আটক প্রতিবেদন দিতে হবে। গুদাম কর্মকর্তা পণ্যের মডেল, ব্র্যান্ড, পরিমাণ, মূল্য সহ প্রয়োজনীয় তথ্য গুদাম রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। মূল্যবান ধাতু, হীরা, জুয়েলারি ও বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে স্বীকৃত যাচাইকারী প্রতিষ্ঠানের সনদ দেওয়ার বিধানও রাখা হয়েছে। সনদ পাওয়া না গেলে এসব মূল্যবান পণ্য সাময়িকভাবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখারও সুযোগ রয়েছে। গুদামে গ্রহণের পর মূল্যবান ধাতু ও বৈদেশিক মুদ্রা জরুরি ভিত্তিতে পুলিশ প্রহরায় নিকটস্থ বাংলাদেশ ব্যাংক বা ট্রেজারি ব্যাংকে জমা দিতে হবে। কোনো বিচারিক প্রক্রিয়া 2 মাসের মধ্যে শেষ না হলে এসব পণ্য বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ারও নির্দেশনা রয়েছে। অন্যদিকে অন্যান্য পণ্য গুদামের আয়তন ও শ্রেণী অনুযায়ী এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে সহজে শনাক্ত ও পরিদর্শন করা যায়। পচনশীল পণ্যের দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে 2022 সালে জারি করা সংশ্লিষ্ট এসআরও এবং 2024 সালের সংশোধিত এসআরও কার্যকর থাকবে। আটক পণ্য নিষ্পত্তির আগে আমদানিকারক, রপ্তানিকারক, এজেন্ট বা দাবিদারকে দাবি প্রতিষ্ঠার সুযোগও 7 কর্মদিবসের নোটিশে দিতে হবে। ডাক, কুরিয়ার, ইমেল, পত্রিকায় বিজ্ঞপ্তি, ডিজিটাল যোগাযোগ বা নোটিশ বোর্ডের মাধ্যমে এই নোটিশ দেওয়া যাবে। কুরিয়ার পণ্যের মালিকের ঠিকানা পাওয়া না গেলে সংশ্লিষ্ট কাস্টমস হাউস, এলসি স্টেশন বা বিভাগীয় দপ্তরের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিতে হবে। নির্ধারিত 7 দিনের মধ্যে দাবিদার তার দাবি প্রমাণ করতে পারলে এবং প্রযোজ্য শুল্ক, কর ও জরিমানা পরিশোধ করতে পারলে পণ্য খালাসের সুযোগ থাকবে। অন্যদিকে দাবিদার না পাওয়া গেলে বা দাবি প্রমাণিত না হলে আইন অনুযায়ী পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে পরবর্তী নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। নতুন আদেশে নিলাম কমিটি গঠনের বিষয়েও বিস্তারিত নির্দেশনা রয়েছে। সংশ্লিষ্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার বা জয়েন্ট কমিশনারকে আহ্বায়ক করে এক বা একাধিক নিলাম কমিটি গঠন করবেন। নিলাম সংশ্লিষ্ট কর্মকর্তা, গুদাম কর্মকর্তা এবং প্রয়োজনীয় অন্যান্য কাস্টমস কর্মকর্তারা কমিটির সদস্য থাকবেন। প্রয়োজনে অন্যান্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকেও কো-অপ্ট করা যাবে। নিলামের ক্ষেত্রে বোর্ডের প্রবর্তিত লাইভ ই অকশন বা ই নিলাম ব্যবস্থাকে
প্রধান পদ্ধতি হিসেবে এখানে রাখা হয়েছে। তবে ই নিলাম সম্ভব না হলে প্রকাশ্য তাৎক্ষণিক বা সিলড নিলামের মাধ্যমে পণ্য বিক্রি করা যাবে। নিলামের আগে কিছু পণ্য নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার কাছে নিলাম ছাড়াই বিক্রি বা হস্তান্তর করা যাবে। পরিশিষ্ট 4 উল্লেখিত বিভিন্ন পণ্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড অর্থাৎ BMTF এর কাছে সংরক্ষিত মূল্যের ন্যূনতম 60% দামে বিক্রি করা যাবে। এই পরিশিষ্টে খাদ্যপণ্য, মশলা, ভোজ্য তেল, রাসায়নিক, কসমেটিক্স, প্লাস্টিক, চামড়া, কাঠ, কাগজ, পোশাক, জুতা, টাইলস, ধাতু, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, মোবাইল, যানবাহন, মেডিকেল সরঞ্জাম, ফার্নিচার সহ মোট 53 ধরনের পণ্যের তালিকা রয়েছে। চিনি, লবণ, ডাল, সয়াবিন তেল সহ পচনশীল পণ্য টিসিবি কিনতে আগ্রহী হলে বোর্ড নির্ধারিত মূল্যে বিক্রিও করা যাবে। এদিকে স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম, হীরা, জুয়েলারি ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ারও বিধান রয়েছে। বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে প্রতিরক্ষা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা যাবে। এছাড়া মদ ও মদ্য জাতীয় পানীয় এবং বিদেশি সিগারেট বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কাছে বিক্রির বিধান রয়েছে। প্রত্নসম্পদ জাতীয় বা আঞ্চলিক জাদুঘর কিংবা সরকারি দপ্তরে হস্তান্তর করা যাবে। প্রাণী বা প্রাণীর দেহাবশেষ বন বিভাগ বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিনামূল্যে দেওয়াও যাবে। ওষুধের কাঁচামাল ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বা রাষ্ট্রীয় মালিকানাধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যাবে। নিলামের মাধ্যমে বিক্রি করা সম্ভব নয় এমন নিয়ন্ত্রিত, নিষিদ্ধ, গুণগত মান নষ্ট বা ধ্বংসযোগ্য পণ্য বিশেষায়িত সংস্থার কাছে বিনামূল্যে হস্তান্তর করে ধ্বংস বা নিষ্ক্রিয় করার সুযোগও রাখা হয়েছে। নিলামের পরও বিক্রি হয়নি এমন পণ্য সরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে তাদের প্রস্তাবিত মূল্যে বিক্রি বা হস্তান্তর করা যাবে। নিলামযোগ্য পণ্যের ক্ষেত্রে দরদাতার যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, মূসক নিবন্ধন, TIN সনদ এবং হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র থাকতেই হবে। ব্যক্তি শ্রেণীর দরদাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, TIN সনদ এবং আয়কর রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। নিলামে অংশ নিতে প্রতিটি লটের সংরক্ষিত মূল্যের 5% হারে ফেরতযোগ্য জামানত দিতে হবে। ই নিলামের ক্ষেত্রে পেমেন্টের মাধ্যমে এবং নিলাম ছাড়া অন্য পদ্ধতিতে পে অর্ডার, পেমেন্ট বা যাচাইযোগ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে জামানত জমা দেওয়া যাবে। নিলাম অনুষ্ঠানের কমপক্ষে 7 কর্মদিবস আগে একটি জাতীয় ও একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি NBR ও সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দিতে হবে। নিলামের আগে আগ্রহী ক্রেতাদের পণ্য পরিদর্শনের সুযোগও দিতে হবে এবং নিলামের 2 দিন আগে চূড়ান্ত তালিকা অবশ্যই প্রকাশ করতে হবে। প্রচলিত পদ্ধতিতে নিলামের ক্ষেত্রে প্রথম নিলামে সংরক্ষিত মূল্যের কমপক্ষে 60% দর পাওয়া গেলে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সুপারিশ করা হবে। এ দরে বিক্রি না হলে দ্বিতীয় ও তৃতীয় নিলামের ব্যবস্থা করা হবে। 3 দফা নিলামেও বিক্রি সম্ভব না হলে মেগা লট তৈরির মাধ্যমে পরবর্তী নিলামে তোলার সুপারিশ করা হবে। ই নিলামের ক্ষেত্রে প্রথম নিলামকেই চূড়ান্ত হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে দরদাতাদের তুলনামূলক তালিকা তৈরি করবে। নিলাম কমিটি সর্বোচ্চ গ্রহণযোগ্য দরদাতা নির্ধারণ করে কমিশনারের কাছে অনুমোদনের জন্য সুপারিশ করবে। নিলাম কমিটির সুপারিশ পাওয়ার পর 3 কর্মদিবসের মধ্যে কমিশনারকে তা অনুমোদন অথবা যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে আইনানুগ সিদ্ধান্ত দিতে হবে। অনুমোদনের 3 কর্মদিবসের মধ্যে বিজয়ী দরদাতার অনুকূলে বিক্রয়াদেশ দেওয়ার কথাও বলা হয়েছে। বিক্রয়াদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে দরমূল্য এবং প্রযোজ্য উৎসে আয়কর ও মূসক পরিশোধ করতে হবে। অর্থ পরিশোধের পর 3 কর্মদিবসের মধ্যে ডেলিভারি অর্ডার দেওয়ারও বিধান করা হয়েছে। ডেলিভারি অর্ডার পাওয়ার পর 3 কর্মদিবসের মধ্যে পণ্য খালাস নিতে হবে। নির্ধারিত বা বর্ধিত সময়েও পণ্য খালাস না করলে বিক্রয় অনুমোদন বাতিল করে বিজয়ের জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে এবং পণ্য পুনরায় নিলামে তোলা হবে। নিলামে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট ক্রমানুসারে বন্টন করা হবে। প্রথমে নিলামকারী কমিশন সহ বিক্রয় সংক্রান্ত ব্যয় পরিশোধ করতে হবে। এরপর পণ্যের
ফ্রেট ও অন্যান্য চার্জ, তারপর সরকারের প্রাপ্য কাস্টমস শুল্ক, কর ও অন্যান্য পাওনা এবং সবশেষে হেফাজতকারী বা জিম্মাদারের পাওনা চার্জ পরিশোধ করা হবে। সব পাওনা পরিশোধের পর অর্থ অবশিষ্ট থাকলে পণ্যের মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে তা দেওয়ার বিধান রয়েছে। নিলাম কার্যক্রমে প্রকাশ্য বাধা, মিথ্যা তথ্য, জাল দলিল দাখিল, নির্ধারিত সময়ে জামানত না দেওয়া বা অন্য অংশগ্রহণকারীকে ভয় ভীতি প্রদর্শনের মতো ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি প্রযোজ্য আইনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। ধ্বংসযোগ্য পণ্যের ক্ষেত্রেও নতুন আদেশে বিস্তারিত বিধান রাখা হয়েছে। মদ ও মদ্য জাতীয় পানীয় এবং বিদেশি সিগারেট নির্ধারিত প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা সম্ভব না হলে ধ্বংস করা যাবে। আমদানি রপ্তানি নীতি বা অন্যান্য আইনে নিষিদ্ধ পণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের আওতায় থাকবে। পণ্য ধ্বংসের জন্য কাস্টমস, জেলা প্রশাসন, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান, বিজিবি বা কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর এবং প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে ধ্বংস কমিটি গঠনেরও বিধান রয়েছে। কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা যাবে। ধ্বংসের আগে পণ্যের বিস্তারিত ইনভেন্টরি প্রস্তুত করতে হবে। এতে পণ্যের বিবরণ, পরিমাণ, ব্র্যান্ড, মডেল, নম্বর, পার্ট নম্বর, তৈরির সাল, তৈরির দেশ ও প্রযোজ্য ক্ষেত্রে মূল্য উল্লেখ করতে হবে। ধ্বংসের স্থান ও সময় নির্ধারণের পর কমিটির সদস্যদের কমপক্ষে 5 কর্মদিবস আগে অবহিত করতে হবে। ধ্বংস শেষে কমিটির উপস্থিত সদস্যরা তালিকায় প্রতি স্বাক্ষর করবেন এবং সংশ্লিষ্ট কমিশনারের কাছে প্রতিবেদন দাখিল করবেন। নিলাম ও ধ্বংস কার্যক্রমের প্রতিবেদন নিয়মিতভাবে প্রস্তুত করে প্রতি মাসের 15 তারিখের মধ্যে এনবিআর এর নিলাম শাখায় পাঠাতে হবে। আদেশের কোনো বিধানের সঙ্গে বিদ্যমান আইন বা বিধির অসামঞ্জস্য দেখা দিলে সংশ্লিষ্ট আইন বা বিধির বিধানই প্রাধান্য পাবে। নতুন স্থায়ী আদেশ অবিলম্বে কার্যকর হবে। সব মিলিয়ে নতুন আদেশে আটক ও বাজেয়াপ্ত পণ্য নিষ্পত্তির পুরো প্রক্রিয়াকে আরও কাঠামোবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। দাবিদারের জন্য 7 কর্মদিবসের সুযোগ, ই নিলামকে প্রধান পদ্ধতি করা, দরদাতার যোগ্যতা ও জামানতের নিয়ম, নিলাম পদ্ধতির অর্থ বন্টন, সরকারি প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট পণ্য হস্তান্তর এবং ধ্বংসযোগ্য পণ্য ধ্বংসের ক্ষেত্রে কমিটি ও প্রতিবেদন, প্রতিটি ধাপে নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ই নিলামকে গুরুত্ব দেওয়ার ফলে নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়ানোর সুযোগও তৈরি হয়েছে। একই সঙ্গে দ্রুত পচনশীল ও ধ্বংসযোগ্য পণ্যের নিষ্পত্তি হলে দীর্ঘদিন গুদামে পড়ে থেকে সম্পদের মূল্য নষ্ট হওয়ার ঝুঁকিও কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। তবে নতুন বিধানের কার্যকর বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং স্বচ্ছতার নিশ্চয়তাই শেষ পর্যন্ত এই উদ্যোগের অর্থনৈতিক সুফল কতটা নিশ্চিত করবে সেটাই হবে মূল বিষয়।